এবার খেলা জমে গিয়েছে ইসকনের সাথে হিন্দু সম্প্রদায়ের দ্বন্দ্ব। প্রিয় দর্শক, হিন্দু সম্প্রদায় মনে করছে ইসকন ভারতের ভূমিকা পালন করছে বাংলাদেশে, আর হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলমানদের মধ্যে বৈষম্য এবং দূরত্ব তৈরি করার জন্য কাজ করছে ইসকন। বাংলাদেশ ছেড়ে চলে গেছেন প্রায় 4 মাসের কাছাকাছি। সরকার পতনের পর প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ একদম টোটালি নাই হয়ে গেছিল বা গায়েব হয়ে গেছিল, মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব জায়গাতে। তারপর হঠাৎ আস্তে আস্তে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস, ইভেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও তারাও মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছেন। লীগ নিষিদ্ধের কথা বলছে, এই নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি। আওয়ামী মানবরূপী দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ফেলছে, আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি। বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই। আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষমাখা মুখের বিষ আপনার গায়ে নেয়ার জন্য প্রস্তুত থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এতক্ষণ দেখলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিত যাওয়ার আগে একটু ছোট্ট আলোচনা করে নেব আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর অংশ বিশেষ দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আওয়ামী লীগ ভাইদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আওয়ামী লীগ, সেই সাথে শেখ হাসিনা যত প্ল্যান সাজিয়েছিল সকল প্ল্যান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু নতুন খেলা দেখাচ্ছে বাংলাদেশে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বেশি কথা না বলে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের কাছে যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে নেই। 2 সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত 1010 মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস 3 দূরে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি। শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো। ইয়ামিনের মা হয়তো কাউকে পেলেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের। সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না। বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিঁচড়ে খেয়েছে, সভ্য এই সমাজে সেই উত্তর কি আসলেই আছে? পুড়ে যাওয়া লাশগুলোর কথা মনে করে সারা জীবন হয়তো হৃদয়টা পুড়তে থাকবে হতভাগা সেই মায়েদের। শহীদ ওমরের মা এখনো মানুষ পেলেই হয়তো প্রশ্ন করছে, আমার ছেলের বুকে ওরা এতগুলো গুলি কেন করলো? মারার জন্য তো একটা গুলি যথেষ্ট। তৃষ্ণা পেলে মুগ্ধের মায়ের হয়তো কানে বেজে উঠবে, পানি লাগবে, পানি। শুনেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। স্বাধীনতার এই পতাকা সমুন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত যেন বৃথা না যায়। এ পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয়। স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চাই না। এ যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র, খুব নিষ্ঠুর। ওরা বুকে গুলি নিয়ে কাঁপতে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় না। ওরা আরো রক্ত চায়। 15 বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই। রক্তের নেশায় এখনো বুঁদ হয়ে আছে হিংস্র পশু আত্মাগুলো। এদিকে এক পক্ষ নিজেদেরকে বিজয়ী ভেবে ঘরে ফিরেছে। ঘরে ফেরার আগে যাদের বাড়ি ঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল সেই শত্রুকেই আবার তুলে নিয়েছিল নিজেদের ঘরে। লীগ নিষিদ্ধের কথা বলছে, এই নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি। আওয়ামী মানবরূপী দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ফেলছে, আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি। বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই। আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষমাখা মুখের বিষ আপনার গায়ে নেয়ার জন্য প্রস্তুত থাকুন। পূর্ব দিকে তাকিয়ে দেখুন, আকাশ আবারও কালো হয়ে এসেছে। খুটখুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন, অন্ধকারের সেই ঝড়ো বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে ধেয়ে আসছে সবকিছু লণ্ডভণ্ড করে দিতে। প্রলয়ঙ্করী সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত।
জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি। ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল, মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয়। 17 তারিখ সকল ডিভিশনের জিওসিরা অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন। জিওসিদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে, এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই। 11 ডিভিশনের মেজর জেনারেল খালেদ আল মামুন, 55 ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুবুর রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক। ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা। 17 জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হলো হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারকে এভি গান কনফিগারেশন লোড করতে বলেন, যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয়। এয়ার চিফ হাসিনাকে উল্টো প্রশ্ন করেন, আমাদের সেনাবাহিনী কি এখনো ফেল করেছে? তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন? বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্যে শেখ হাসিনা প্রচন্ড ক্ষেপে যান। এর পরপরই তিনি বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন। আর্মি ইন্টেলিজেন্স থেকে এই পরিকল্পনার তথ্য জেনে বিমান বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন, যে ইউনিটটি এখনো বিমান বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতেই অবস্থান করছে। যাই হোক, বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাক আউটের সময়টা আরো ভয়ঙ্কর হতে পারত। বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার। র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশনে হেলিকপ্টার ব্যবহার করেন। হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল। র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে দু একটি পাদে প্রায় সবকটি ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়, কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল। এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই রক্ষায় 19 তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর ছত্রছায়ায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে, কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে। এর মধ্যে ঢাকার 46 পদাতিক ডিভিশনের ইনফেন্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণ কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে। অনুসন্ধানে 19 থেকে 23 জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে, যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন, যা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক। কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কি ছিল সেটা একটু দেখে আসি। আন্দোলনের সবচেয়ে বেশি রক্তক্ষেকো ছিলেন বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফ। সূত্র জানিয়েছে, ভারতীয় নাগরিকদের বিজিবির পোশাক পরিয়ে মাঠে নামিয়েছিলেন বিজিবির এই মহাপরিচালক। সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পরেও শুধু বিজিবিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ। 5 তারিখ হাসিনা পালিয়ে যাবার আগ মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন, কয়েক হাজার মানুষ মারলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, অতএব কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রী পালিয়ে না যান। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এমনটাই পরামর্শ দিয়েছিলেন। 5 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা শহরের সবচেয়ে বেশি তৎপরতা ছিল বিজেপির। ওই দিন সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছিল মেজর জেনারেল আশরাফের বিজিবি। বিজিবির একটি সূত্র জানিয়েছে, বিজিবি মহাপরিচালক প্রতিদিন সিওদের কাছ থেকে হিসেব নিতেন কে কতজন ছাত্র হত্যা করেছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় খুনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফর্মার ছিল কর্নেল রিদওয়ান। সূত্রের মতে ছাত্র আন্দোলনে বিজিবি অন্তত 500 শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। বিজিবি প্রধান এবং রিদওয়ানের মতো তার অনুগত অফিসারদের জেলে থাকার কথা, কিন্তু তারা এখনো গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে যাচ্ছে। আর মেজর জেনারেল আশরাফ এখন পর্যন্ত বিজিবি প্রধানের চেয়ারেই বসে আছেন। হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার 7 ইস্ট বেঙ্গল। রহস্যজনক কারণে 7 ইস্ট বেঙ্গলকে এখনো পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে। মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম, যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। ফেরদৌস সেলিম শেখ হাসিনাকে ফুপু বলে ডাকতেন। 27তম বিএমএ লং কোর্সের এই অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন, যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। ডিজিএফ এর পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার। 5 তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেরদৌস হাসান সেলিম। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝে ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদে বসে সব কুটচাল জেলে যাচ্ছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান। গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনূসের গলা চেপে ধরবে। অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে। শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল। অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত 13টি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল, যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট, ইনফেন্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য।
সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ। কিন্তু এই হত্যাকাণ্ড সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল। 20 থেকে 23 জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল, তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল, ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয়। ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল, ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ। 27 তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গোয়েন্দা ওই রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায়। একই রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসকেও অবহিত করা হয়। সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যম সারি, জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে, যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। 27-28 2 দিন এভাবেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে। 29 জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনাপ্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন। সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতাবশত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা HPM নামে একটি বক্স ভেসে উঠেছিল। এরপরে উপস্থিত অফিসারেরা হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন। অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বোঝাতেই HPM বক্সটি সবাইকে দেখানো হয়েছিল, যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন। কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান। এর মাঝে রাজশাহী CMH এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক 19 থেকে 23 তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগী এক বক্তব্য দেন। সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁপতে দেখা গেছে। একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান, অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায়। এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে। বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়। সেই প্রেক্ষিতে 3 তারিখ শর্ট নোটিসে আরেকটি টেলিকনফারেন্স কল করা হয়। মূলত ওই রিপোর্টের প্রেক্ষিতে হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন, কারণ হাসিনাকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি। 3 তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মুনাজাত করা হয়েছিল, যে মুনাজাতে গুরুত্বপূর্ণ একটি দোয়া ছিল রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন, অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। এ সময় পুরো দরবার রুমে পিন পতন নীরবতা লক্ষ্য করা গেছে। মূলত ওই মুনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে। সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল। 4 তারিখও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট। কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে, আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে। 4 আগস্ট সবার প্রথম 24 ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। 5 তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক। সকাল 10টা পর্যন্ত আর্মি কড়াকড়িভাবেই দায়িত্ব নিয়েছিলেন। বিশেষ করে গণভবনের আশপাশে 12টা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামুনেশন ফায়ার করা হয়। 4 তারিখ 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান এবং DGDGF-এর সারা রাত নির্ঘুম কেটেছে। 3 থেকে 5 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক। 5 তারিখ সকাল ঠিক 9টায় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন সেনাপ্রধান। শেখ হাসিনার কথা শোনার সাথে সাথে সেনাপ্রধানকে দৌড়ে মারতে আসেন। এ সময় 3 বাহিনী প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা। জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন, তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই। এ সময় বিমান বাহিনী প্রধান সজীব ওয়াজেদ জয়কে ফোন করে তার মাকে বোঝানোর জন্য অনুরোধ করেন। সজীব আলোচকদের একজন বলছিলেন, সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে 1700 অস্ত্রধারী গ্যারিলা প্রস্তুত করা হয়েছে 30 নভেম্বরের জন্য। ঢাকা শহরকে কিভাবে ব্লক করা হবে সেই পরিকল্পনাও করা হচ্ছে এসব জুম মিটিংগুলোতে। সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট 10টি বিভাগে বিভক্ত করা হয়েছে, যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাই দেশেই অবস্থান করছেন। এর মধ্যে গ্রুপে প্রাপ্ত জেডাই খান পান্নার নম্বরটিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তেই সাড়া দেন তিনি। কল করতেই গড় গড় করে সবকিছু স্বীকার করেন। জেডাই খান পান্না, জি আমি তাই। 30 তারিখ 50 থেকে 80 ভাগ পুলিশ, আনসার এমনকি সচিবালয়ের আমলারাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী জেডাই খান পান্না। আপনারা কি কোনো গেরিলা ইনভেশন হামলা করা যাবে?
ঢাকার স্টুডেন্টরা যদি এখনো সাপোর্টার্স অর্গানাইজ হইতে নামে, এই অ্যাডমিনিস্ট্রেশনের 50% না 80% লোক নামে আসবে, পার্টিকুলারলি পুলিশ আনসার এবং সেক্রেটারিয়েট থেকে। পালিয়ে যাওয়ার আগে এই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে, তাহলে চক্রান্তকারীদের আরও পরিকল্পনার তথ্য পাওয়া যেতে পারে। ভবিষ্যতে এই ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলের মোবাইল নম্বর এবং চেহারা থেকে শনাক্তের পর দ্রুত গ্রেফতার করতে হবে। সূত্র জানিয়েছে, ডিজিএফআই প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে এসব দেশবিরোধী তৎপরতা। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না, যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনো দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না। অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে। 5 তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক। 5 তারিখের পরেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল না করা এবং গুম খুনের সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক। সূত্র জানিয়েছে, সেনাপ্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে। অতএব সেনাপ্রধানকে দ্রুত তার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে। সেনাবাহিনীর জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সবসময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে, সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক। সিনিয়র অফিসারদের দেশবিরোধী আদেশ এলে সৈনিকদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে, সংখ্যায় আপনাদের মতো দেশপ্রেমিকদের সংখ্যাই এখনো সেনাবাহিনীতে বেশি। দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী যদি জনগণকে ডাক দেয়, তাহলে এই দেশের প্রতিটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল, মিলিটারি সেক্রেটারি ফেরদৌস হাসান সেলিম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে। প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে হবে। আসিফ নজরুলের অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে, অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে। গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেষ্টাকে গুরুত্বের সাথে নিতে হবে। জেডাই খান পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে। মনে রাখতে হবে, শত্রু আপনাদের ঘরের কোণেই। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে। অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ছেড়ে চলে গেছেন প্রায় 4 মাসের কাছাকাছি। সরকার পতনের পর প্রথম দিকে বাংলাদেশ আওয়ামী লীগ একদম টোটালি নাই হয়ে গেছিল বা গায়েব হয়ে গেছিল, মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে সব জায়গাতে। তারপর হঠাৎ আস্তে আস্তে বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস। ইভেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও তারাও মিডিয়াতে অ্যাক্টিভ হচ্ছেন। সর্বশেষ বাংলাদেশের মানুষের কাছে কোনোভাবেই যখন একটা জায়গা তিনি তৈরি করতে পারছিলেন না, এই চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বরাবরের মতন সংখ্যালঘু হিসেবে যাদেরকে আমরা বলি, যদি আমি এই শব্দটা নিজে পছন্দ করি না, আমি মনে করি তারা বাংলাদেশের নাগরিক, মানে আমাদের হিন্দু ভাইরা। তো তাদের সাথে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, হেফাজতে ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি সরাসরি মুখ না করলেও টেকনিক্যালি তারা যে সকল বক্তব্য দিচ্ছে, তো এই যে একটা বিশাল সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে চিন্ময় কৃষ্ণকে কেন্দ্র করে, সেইখানে সারা বাংলাদেশের যারা হিন্দু আছেন কোথাও না কোথাও তাদের কাছে একটা পজিটিভ ফিডব্যাক তৈরির চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে বেশ কিছু রাজনীতি কানেক্টেড হিসাবে ভাবছেন রাজনীতিবিদরা। কেউ কেউ বলছেন হিন্দুদের এই ইস্যুটাতে আওয়ামী লীগ নিজেদের শক্ত অবস্থান জানিয়েছে, চিন্ময় কৃষ্ণকে মুক্তির অবস্থান জানিয়েছে। ভারত যেখান থেকে কথা বলছে, আওয়ামী লীগও সেখান থেকে কথা বলছে। ইভেন ইসকন হচ্ছে এখন আওয়ামী লীগ, আওয়ামী লীগই ইসকন লীগ হয়ে ফিরে আসতে চাচ্ছে। এই সকল বক্তব্যে শেখ হাসিনার প্রতি কয়েক মাস আগেও যে সকল হিন্দুরা আপনার একটা নেগেটিভ ফিলিংসে ছিল, যে শাসক হিসাবে তাকে ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারী মনে করতো, তাদের মধ্যে একাংশ এখন ভাবা শুরু করেছে যে না, তিনি আমাদের রক্ষাকর্তা, শেখ হাসিনা যখন ছিল এগুলা ভালো ছিল। এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনি কমেন্টের দিকে তাকালে সনাতনী ভাইদের আপনি এটা দেখতে পাবেন। তো এর মাঝখানে এই যে চিন্ময় কৃষ্ণা ইস্যুতে বা সাইফুল ইসলাম আলিফের হত্যার ইস্যুতে সারা বাংলাদেশে গেল কয়েকদিন যাবত যেই মানে মিছিলগুলা হচ্ছে, বা আজকেও আফটার জুমা সারা বাংলাদেশে যে প্রতিবাদগুলো হয়েছে, তো সেখানে আমরা যাদেরকে দেখছি জুমার নামাজের দিন স্বাভাবিক সবাই টুপি পাঞ্জাবি এগুলা পরেই কিন্তু নামাজ পড়তে যায়। তো নামাজ শেষে যখন বিক্ষোভ মিছিল হচ্ছে, তখন দেখা যাচ্ছে শুধু হুজুর আর হুজুর, বাট সবাই কিন্তু হুজুর না, আমজনতা আছে। আর এই ইস্যুগুলাকেই কোথাও না কোথাও আওয়ামী লীগ একটা পলিটিক্যাল খেলা খেলতে চায় মনে করছে বিএনপি। বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপারে থেকে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে সেই ষড়যন্ত্রে বড় ধরনের ভূমিকা রাখছে ভারতের মিডিয়া, এমন মন্তব্য করেছেন তিনি। এই কথা কিন্তু সত্য। সাইফুল ইসলামকে হত্যার পরে ভারতের মিডিয়া যা প্রকাশ করলো, ইভেন
ফেসিস্ট মানে স্বৈরাচারী আন্দোলনের সময় বা জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময়ের বেশ কিছু ভিডিও ছাত্ররা অনেক চোট ধরছিল না, নাচাইছিল না, তো এইরকম কিছু ভিডিও ভারতের মিডিয়া বলছে দেখো সনাতনীদের ধরে ধরে কি করে। আর ইউটিউবাররা তো আছে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য, মানুষ এগুলোকে বিশ্বাসও করছে, অতীতের পুরনো অনেক ভিডিও তারা এখানে প্রকাশ করছে, মানে নানান ধরনের বক্তব্য কিন্তু ভারতের মিডিয়াগুলো দিচ্ছে। আর এতে ভারতের জনগণ তারা কিন্তু রাজপথে নেমে এসেছে, সীমান্তে তারা ব্যারিকেড দিয়েছে, এমনকি বাংলাদেশ নিয়েও তারা বিভিন্ন অঞ্চল দখলের কথাও কিন্তু তারা রাজপথে বলছে। তো এই সিচুয়েশনটা বাংলাদেশের জন্য অবশ্যই নেগেটিভ। তো মির্জা ফখরুল ইসলাম বলছেন যে দেশকে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ কোনো সেক্টর ভালো রাখে নাই, এখন আপনার চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেওয়ার ষড়যন্ত্র করছে সেই শক্তি। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে সেটা যেন নিজেদের মধ্যে ধ্বংসলীলায় পরিণত না হয় সেদিকে নজর রাখার পাশাপাশি আপনার এই চিন্ময় কৃষ্ণা ইস্যু বা যে কোনো ইস্যুতে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। তো যারা পলিটিক্যাল লিডার আছেন, আপনি এই মুহূর্তে দেখেন জামাত বলেন, বিএনপি বলেন, তারপর বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, যতগুলো রাজনৈতিক দল একটা ইস্যুতে তারা কিন্তু সবাই একমত, কোনোভাবে আওয়ামী লীগকে এই দেশে জায়গা দেওয়া যাবে না। তবে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে তাদের অবস্থান আলাদা, বাট আওয়ামী লীগের ফিরে আসা বা শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে আসুক এটা কিন্তু আসলে কেউই চাচ্ছে না, ইভেন খুদ সরকারও কিন্তু চাচ্ছে না, কারণ ওই সিচুয়েশনটা কি হবে এটা নিয়ে অনেকে টেনশন করছেন। তো আপনার কি মনে হয় যে ভারতে বসবাসে আসলে কি আওয়ামী লীগ এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, নাকি পলিটিশিয়ানরা যখন কোনো পরিস্থিতি তৈরি হয়, আমরা যখন দেখছি আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন এই দেশে যা কিছুই ঘটতো জামাত 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 জামাত, মানুষ বিরক্ত ছিল একটা পর্যায়ে, তাই না? তো এখনো যেগুলো হচ্ছে যে ছাত্ররা নিজেরা মারামারি করছে, বলা হচ্ছে এখানে ছাত্রলীগ ঢুকে গেছে, তারপর চিন্ময় কৃষ্ণার ইস্যুতেও এখানে যারা প্রটেস্টর বলা হচ্ছে এরা সবাই এই আওয়ামী লীগই ইস্কন লীগ হয়ে ফিরে আসছে। তো এগুলাতে আপনার কি মনে হয় যে কথাগুলো কত পার্সেন্ট সত্য, আর সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে আসলে কি মনে হচ্ছে? কিন্তু ভয়েস অফ আমেরিকা তো বলছে যে অতীতের তুলনায় এই মুহূর্তে বাংলাদেশে মুসলিম কমিউনিটির বাইরে যে কমিউনিটিগুলো আছে তারা অধিক নিরাপত্তা পাচ্ছে, এটা কিন্তু একটা প্রতিবেদন আসছে, দেখছেন তো? তো সবকিছু মিলিয়ে রাজনীতি আমাদের যে সরকারগুলো ক্ষমতায় থাকে না তারা কিন্তু খেলে, দেশে বিদেশে যে যেমনে পারে বাংলাদেশকে নিয়ে চিঠি দেয়, লবিং করে, বাংলাদেশে নেগেটিভ অবস্থান তৈরির চেষ্টা চালায়, এটা বাংলাদেশে চিরাচরিত একটা নিয়ম। সুতরাং আওয়ামী লীগ এই কার্ড খেলবে, এটাই স্বাভাবিক, না খেলাটা অস্বাভাবিক, কারণ রাজনীতি তো রাজনীতি, সরকারে যে থাকে তাকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা বরাবরই চলে বিপরীত বা বিরোধী রাজনৈতিক দলগুলোর। আর আওয়ামী লীগ যেহেতু যে অবস্থান থেকে তাদের মানে পতন হয়েছে সেখান থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।